তরঙ্গে তোমার ছোঁয়া পার্ট 6 লেখিকা ফারহানা নিঝুম। ঘটা করে বৃষ্টিকে আমন্ত্রণ জানাতে হয়নি, বিনা আমন্ত্রণে সাড়া দিয়েছে তিনি। টুপটুপ করে ঝরে পড়ছে পৃথিবীর পৃষ্ঠে, গাছের পাতাগুলো ধুয়ে পানি ঝরছে, রাস্তার ধারে গর্তগুলোতেও পানি জমতে শুরু করেছে রীতিমতো। সালোয়ার কিছুটা ওপরে তোলে হেঁটে যাচ্ছে ফারা। আজকে বুঝি তার সাথেই এমন হওয়ার ছিল। কিছুটা দূরে লালটুর চায়ের দোকানের কাছে দাঁড়ালো। বৃষ্টিটা একটু কমে এলেই কলেজে যেতে হবে। অ্যাডমিট কার্ড ইতিমধ্যেই দেওয়া শুরু করেছে কলেজ কর্তৃপক্ষ। আজকে স্নেহা আসেনি, বলল তার ভালো লাগছে না। এখন কাউকে না কাউকে তো যেতেই হবে, সেই সুবাদে ফারাকেই আসতে হয়েছে। বিধি বাম, হঠাৎ করে বৃষ্টিটাও শুরু হলো। ভালো হয়েছে, বেশি বৃষ্টি শুরু হওয়ার আগেই চলে এসেছে, না হলে ভিজতে হতো তাকে। বাইরের অবস্থা দেখে চিন্তিত হলেন আরিফা আহমেদ। মেয়েটা ছাতা ছাড়াই কলেজে বেরিয়েছে। ওদিকে স্নেহা পড়ে পড়ে ঘুমাচ্ছে। চিন্তায় চিন্তায় শেষ হয়ে যাচ্ছেন তিনি। নবীনটা জয়নাল আহমেদের সঙ্গে বাইরে গিয়েছে। পুরুষ বলতে সাজ্জাদুল আহমেদ ছাড়া বাড়িতে কেউই নেই। সুরাইয়া বাইরের জামাগুলো কেচে দড়িতে মেলে দিয়ে বাইরে এলো। ছোট চাচি, আমার কাপড়গুলা মেলে দিছি? কপাল চাপড়াচ্ছেন আরিফা আহমেদ। হায় রে কপাল! আচ্ছা সুরাইয়া, তুই কি চোখে কম দেখিস? সুরাইয়া মাথা চুলকাতে লাগল। সে আবার কি ভুল করল? কেন গো ছোট চাচি, আমি আবার কি করলাম? এই যে বৃষ্টি পড়েছে তুই দেখছিস না? কাপড়গুলো নিশ্চয়ই ছাদের দড়িতে দিয়ে আসছিস। জিভ কাটল সুরাইয়া। সত্যি ভুল করে ফেলছে সে। ইস, কি লজ্জা! আমি এক্ষুনি নিয়ে আসছি। সুরাইয়া এক মুহূর্ত দাঁড়াল না, ছুটে গেল ছাদের দিকে। আরিফা আহমেদ রান্নাঘরে গেলেন। মাছের টুকরোগুলো পলিথিনে মুড়িয়ে ফ্রিজে রেখে দিলেন। শায়লা আহমেদ, জানো আপা, সুরাইয়া কি করছে? ফ্রিজ বন্ধ করে এলো শায়লা আহমেদ। কি করছে? আর বলো না, বৃষ্টির মধ্যে কাপড় মেলে দিছে ছাদে। সহসা হেসে ফেলল শায়লা আহমেদ। এখন আবার গিয়েছে কাপড়গুলো আনতে। শায়লা আহমেদ হাসতে হাসতে বলল, ওর আর বুদ্ধি হবে না। মুহূর্তের মধ্যে মলিনতা দেখে দিল আরিফা আহমেদের মুখাবয়ব জুড়ে। কি রে, তোর আবার কি হয়েছে? আপা, ফারাকে নিয়ে বড্ড চন্তা হয় গো। মেয়েটার বুদ্ধি কবে হবে? কথায় কথায় তর্কে জড়ায়, যাকে তাকে শুনিয়ে দেয়, অতিরিক্ত চঞ্চল। ঠোঁটের কোণে হাসি বজায় রেখেই বললেন শায়লা আহমেদ। ওসব নিয়ে চিন্তা করিস না, আমাদের ফারা যথেষ্ট বুদ্ধিমতী মেয়ে। আর ওকে চাঞ্চল্যের কারণেই এতটা ভালোবাসি সবাই। সব সময় প্রাণবন্ত হাসিখানা ঠোঁটে ছুলে। চাপা দীর্ঘশ্বাস ফেলল আরিফা আহমেদ। তারপরেও আপা, এলাকার লোকজন কি ওকে কম কথা শোনায়? সেদিন স্নেহা এসে বলল শুনলে না, চেয়ারম্যানের বড় ছেলের বউ নাকি তাকে কথা শুনিয়েছে। সেও পাল্টা শুনিয়ে দিছে। ওসব নিয়ে এত ভাবিস না তো, বাদ দে। মৃদু শব্দে বৃষ্টি মাটিতে পড়ছে। আকাশটা ঘন মেঘে ঢাকা। সূর্যের আলো ফুটে উঠতে পারছে না ঠিকমতো। কাঁচা রাস্তা বৃষ্টিতে কাদায় মাখামাখি হয়ে গেছে। মাটির গন্ধ আরও তীব্র হয়ে উঠেছে। সালোয়ারের পায়ের অংশ একটু ওপরে তুলে কলেজ গেটে ঢোকে ফারা। অফিস রুমের বাইরে ভিড় জমেছে। অনেক ছাত্রছাত্রী আজকে এসেছে। আসবেই তো, অনেকেই তো অ্যাডমিট কার্ড নেয়নি। দাঁড়িয়ে থাকতে বড্ড কষ্ট হচ্ছে ফারার। ব্যাগ রেখে বসল সে। এদিক সেদিক তাকাচ্ছে বারংবার। অনমনে ঘাড় ফিরিয়ে ডান দিকে তাকিয়ে দৃষ্টি ফিরিয়ে নিল। আকস্মিক থমকে গেল। আবারও তাকালো সেদিক পানে। লেফটেন্যান্ট কমান্ডার? দৃষ্টি সূচালো, হাত বোলাচ্ছে ক্লিন সেফ গালটায়। ফাঁকা ঢোক গিলল ফারা। উঠে দাঁড়ালো তৎক্ষণাৎ। বড় বড় কদম ফেলে এগিয়ে এলো তাসফিন শেখ। পালাতে চাইল ফারা, অথচ তা করার পূর্বেই তীক্ষ্ণ ক্ষোভ মিশ্রিত কণ্ঠস্বর কর্ণ স্পর্শ করে। একদম পালাতে চেষ্টা করবে না, তাহলে খুব খারাপ হবে। পা দুটো স্থির হয় ফারার, কম্পন অনুভব করে সর্বাঙ্গে। ঘুরে দাঁড়ালো তৎক্ষণাৎ, আলতো করে ঠোঁট ভিলাল। বলল, দেখুন, আমরা শুধু আপনাদের দেখতে রিসোর্টে গিয়েছিলাম, আর কিছু না, সত্যি। এর আগে কখনো নেভিদের সামনে থেকে দেখিনি, তাই। এখন এটা ধরে যদি আপনি আমাকে ফলো করেন, এটা মোটেও ভালো দেখায় না। আপনি জানেন না, ছোটদের বড়রা ফলো করলে ভালো দেখায় না। ফারা একবার যদি মুখ উঁচু করে চাইত, তাহলে বোধহয় চমৎকার হাসিটুকু দেখতে পেত তাসফিন শেখের। ওষ্ঠ ভাজে। শুনো মেয়ে, আমি মোটেও তোমাকে ফলো করে আসিনি, বুঝতে পেরেছ? আমাদের অতটা সময় নেই যে তোমার মতো চুনোপুচির পিছনে থাকব। আমার কিছু ব্যক্তিগত কাজ আছে, তাই এসেছি। কথাটুকু বলে উল্টো ফিরে গেল তাসফিন। নতমস্তক উঠিয়ে তাকালো ফারা। সে কি বেশি বেশি বলে ফেলল? ভাবনায় পড়ে গেল। নৈশব্দে হাসছে তাসফিন। এগিয়ে চলেছে সামনের দিকে। এখানে কলেজে আসার এক বিশেষ উদ্দেশ্য রয়েছে তার। এই কিশোরী কন্যার ব্যাপারে জানাটা প্রয়োজন।
যদি অপরিচিত কেউ হয় তাহলে 7 খুন মাফ, যদি পরিচিত কেউ হয় তাহলে লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখের আজীবনের বন্দিনী হবে। আজকে তাদের ফেরার কথা ছিল, অথচ ফিরেনি সে। বাকি টিমকে পাঠিয়ে দিয়েছে। রিসর্টে রয়েছে শুধু সৌহার্দ্য আর তাসফিন শেখ, দুজনেই। প্রিন্সিপালের কক্ষে অপেক্ষা করছে তাসফিন। অহেতুক সময় নষ্ট করার মতো মানুষ নয় সে, অথচ আজ তাকে এখানেই অনেকটা সময় দিতে হচ্ছে। তবে দোষ কি তাতে, যদি একটুখানি সময় দিয়ে অসময়ে পাশে থাকা মানুষটিকে পেয়ে যায়? হ্যালো মিস্টার তাসফিন শেখ। অর্ধবয়স্ক লোকটি ভেতরে প্রবেশ করেই তার সঙ্গে কুশান বিনিময় করে। হ্যালো মিস্টার জায়ান, আমাদের কি সৌভাগ্য আপনার মতো একজন কমান্ডার এসেছে কলেজে। অল্প হাসল তাসফিন। লেফটেন্যান্ট কমান্ডার পদটি নৌবাহিনীর একজন মধ্যস্তরের অফিসারের র্যাঙ্ক, যা সাধারণত লেফটেন্যান্টের পর এবং কমান্ডারের আগে আসে। এই পদে পৌঁছানোর জন্য সাধারণত কয়েক বছরের অভিজ্ঞতা প্রয়োজন। বেশিরভাগ নৌবাহিনীতে লেফটেন্যান্ট পদে 6-8 বছর কাজ করার পর এই পদে পদোন্নতি দেওয়া হয়। তবে কিছু ক্ষেত্রে দক্ষতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে 28-30 বছর বয়সেও কেউ এই পদে পৌঁছতে পারেন। তাসফিন শেখ, বয়স 29-এর কোটার। নিজের দক্ষতা এবং অভিজ্ঞতা থেকে নিজ জায়গা তৈরি করে নিয়েছে সে। নিজ সাহসিকতার মাধ্যমে অর্জিত হয়েছে লেফটেন্যান্ট কমান্ডার পদটি। দেখুন, এসব বলে লজ্জা দেবেন না। আমি এক বিশেষ কারণে এসেছি, বলতে পারেন ব্যক্তিগত তথ্য প্রয়োজন। প্রিন্সিপাল জায়ান আহমেদ চেয়ারে বসলেন। হ্যাঁ হ্যাঁ, বলুন, কি সাহায্য করতে পারি? অদূরে দাঁড়িয়ে একটি ছবি তুলেছে তাসফিন। হয়তো একটুখানি অসৎ হয়েছে সে, তবে তাতে আক্ষেপ নেই তার। এই মেয়েটা, ওর সম্পর্কে ইন ডিটেলস সব কিছু বলুন। ফারার সম্পর্কে জানতে চাচ্ছেন মিস্টার তাসফিন? ফারা? দুবার বিড়বিড় করে আওড়ায় লোকাসফিন। হ্যাঁ, ওই যে বললাম, একটু ব্যক্তিগত প্রয়োজন আছে। গোপনে নিঃশ্বাস ফেললেন জায়ান আহমেদ। মুখাবয়ব খুদ একটা সুবিধার লাগছে না তার। কি হয়েছে মিস্টার জায়ান, কিছু বলছেন না যে? ওর নাম ফারা আহমেদ, সাজ্জাদুল আহমেদের একমাত্র মেয়ে। বয়স সবে 17 বছর। আমাদের কলেজে ইন্টার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। খুব হতাশাজনক কথা হচ্ছে, 1 বছর আগে ফারার বিয়ে হয়েছিল, কিন্তু তার স্বামী সেদিনই ফেলে চলে যায়। এই দুর্নাম নিয়েই গত 1 বছর ধরে কাটছে তার। নৈশব্দে উঠে দাঁড়াল তাসফিন। হৃৎপিণ্ড প্রবল বেগে ছুটে চলেছে। ধুকপুক ধুকপুক শব্দটি প্রগাঢ় হচ্ছে। তার গলা শুকিয়ে আসছে। হাতের আঙুল কাঁপছে অজান্তেই। বুকের ভেতর যেন ঝড় বইছে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। চারপাশের পরিবেশ থমথমে। অদৃশ্য কোনো বোঝা চাপিয়ে দিচ্ছে তাকে। এক পা এগিয়েই থেমে যায় সে। দম বন্ধ অনুভূতি ছড়িয়ে পড়ছে শরীর জুড়ে। কিছু একটা ঘুরতে যাচ্ছে, ভয়ঙ্কর, অনিবার্য। তার হাত মুষ্টিবদ্ধ হয়ে আসে। তাসফিনের চোখের পাতা ভারী হয়ে আসছে। তার কানে সব শব্দ দূরে সরে যাচ্ছে। শুধু হৃৎপিণ্ডের প্রচণ্ড স্পন্দন স্পষ্ট হয়ে উঠছে। ধুকপুক ধুকপুক। এক ধরনের অদৃশ্য শীতলতা যেন রক্তের শিরাগুলো বরফ করে দিচ্ছে। আলতো করে ঠুঁট ভিজিয়ে নিল। প্রিন্সিপালের কক্ষ থেকে বেরিয়ে এলো অফিস রুমের দিকে। ফারা লাইনে দাঁড়িয়েছে। হাতঘড়িটায় সময় দেখে নিচ্ছে বারবার। চঞ্চল দৃষ্টি এদিক সেদিক ঘুরপাক খাচ্ছে। হাতে খামচে ধরেছে ওড়নার শেষ প্রান্তটুকু। ছোটখাটো শরীরটা। তাসফিন থমকালো, চমকালোও প্রচুর। এই বাচ্চা মেয়েটা তার স্ত্রী? এই পবিত্র মুখখানি সে এক পলক ফেরে দেখেনি। চলে গিয়েছিল 1 বছর পূর্বে, তাকে ফেলে। তাসফিনের চোখ স্থির হয়ে রইল ফারার উপর। 1 বছর, মাত্র 1 বছর, অথচ মনে হচ্ছে 2 জন্ম পেরিয়ে গেছে। এই চঞ্চল ছোটখাটো মেয়েটা তার স্ত্রী, অথচ সে তাকে 1 মুহূর্তের জন্য বুঝতে চায়নি, চিনতে চায়নি। তাসফিনের বুকের ভেতর কিছু একটা মোচড় দিয়ে উঠল। সময় থেমে গেল যেন। অথচ ফারা তখনও বারবার হাতঘড়ির দিকে তাকাচ্ছে। অপেক্ষা। তরঙ্গে তোমার ছোঁয়া, পার্ট 7। লেখিকা ফারহানা নিঝুম। রাত গভীর, সড়ক ফাঁকা, শুধু স্ট্রিট লাইটের ক্ষীণর আলো পড়ে আছে কালো পিচের উপর। হালকা ঠান্ডা বাতাস বইছে, আশেপাশে নিস্তব্ধতা। তাসফিন স্টিয়ারিং শক্ত করে ধরে আছে। তার চোখ সামনে, কিন্তু মন কোথাও হারিয়ে গেছে। ফারাহার মুখটাই বারবার চোখে ভাসছে, সেই অপেক্ষারত চোখ, অভিমানের আড়াল যা তাসফিন সেদিন এড়িয়ে গিয়েছিল। গাড়ির গতিবেগ একটু বেশি। মাথার ভেতর চিন্তার ঝড়। সে কি ঠিক করেছিল? 1 বছর আগের সেই ভুল কি আর ফিরে ঠিক করা যাবে না?
হঠাৎ কোথা থেকে যেন একটা চিৎকার ভেসে এলো। সামনে এক ঝলক আলো, একটা ট্র্যাক। তাসফিনের 2 হাত স্টিয়ারিংয়ে শক্ত করে চেপে ধরল। ব্রেক চাপতে গিয়েও যেন দেরি হয়ে গেল। ধাক্কা, একটা প্রচণ্ড শব্দ, শরীরটা ঝাঁকিয়ে উঠে গেল। পৃথিবী যেন উল্টে যেতে লাগল। রাতের নীরবতা চিরে এক পশলা ঠান্ডা বাতাস বয়ে গেল। শহরের এক ফাঁকা রাস্তায় তাসফিন দ্রুত হাঁটছিল। প্রচণ্ড রকম আঘাত পেয়েছে ইতিমধ্যেই। পায়ের গতি দ্রুত, কিছুই ঠিক লাগছে না তার কাছে। আপাতত রিসর্টে পৌঁছতে হবে তাকে। চারপাশ নিস্তব্ধ, শুধু তার জুতোর শব্দ প্রতিধ্বনিত হচ্ছে ফাঁকা রাস্তায়। তখনই একটা চাপা আওয়াজ, প্যাক। তাসফিন কিছু বুঝে ওঠার আগেই বুকের বাঁ দিকে প্রচণ্ড এক আঘাত। শরীরের ভারসাম্য হারিয়ে কয়েক কদম টলতে টলতে পড়ে গেল রাস্তার পাশে। চারপাশ ঝাপসা হয়ে আসছে, মাথার ভেতর তীব্র ঘূর্ণি। বুকের কাছে গরম, আঙুলে ছুঁয়ে সে অনুভব করল রক্ত। দূরে কোথাও একটা গাড়ির দরজা বন্ধ হওয়ার শব্দ, তারপর দ্রুত মিলিয়ে যাওয়া ইঞ্জিনের গর্জন। তাসফিন নিঃশ্বাস নিতে চাইল, কিন্তু বাতাস যেন আটকে গেছে কোথাও। চোখের সামনে অন্ধকার নেমে আসছে। শুনতে পাচ্ছেন লেফটেন্যান্ট সাহেব? লেফটেন্যান্ট সাহেব, কথা বলুন, আপনি কি শুনতে পাচ্ছেন না? আধো আধো চোখ মেলে তাকানোর বৃথা চেষ্টা চালিয়ে যাচ্ছে তাসফিন। চোখের সামনে অস্থির কণ্ঠে তাকে ডেকে চলেছে ফাড়া। কপাল বেয়ে গড়িয়ে পড়ছে বিন্দু বিন্দু ঘামের কণা। আপনি শুনতে পাচ্ছেন না? শুনুন না। এক নাগারে ডেকে চলেছে ফাড়া। কণ্ঠে অস্থিরতা, দৃষ্টি এলোমেলো। পাশে দাঁড়িয়ে থাকা স্নেহা থরথর করে কাঁপছে। ফিসফিসিয়ে বলল, ফাড়া, চল চল আমরা যাই। শুধু শুধু নিজেদের বিপদ। চুপ কর, কথার পিঠে থামিয়ে দিল ফাড়া। এই তো বেলি এসেছিল নাইয়রি হয়ে। তারা গিয়েছিল দেখা করতে। ফিরতে ফিরতে সন্ধে নেমে আসে। চারিদিকে নিস্তব্ধতা বিরাজ করছে। ঘুটঘুটে অন্ধকারে আকস্মিক প্যাচ করে কিছু একটা পড়ার শব্দ কর্ণকুহ হওয়া মাত্র থামতে হলো তাদের। ঝোপঝড়ের পিছনে পড়েছিল তাসফিন। তাকে দেখে ওটকে উঠে ফাড়া। গরম গরম তরল পদার্থ বেরিয়ে আসছে বক্ষপট হতে। ফারাহার বুঝতে বাকি রইল না ব্যাপারটা কি। তুই কি পাগল স্নেহা? এই একজন গুলি খাওয়া ব্যক্তিকে ফেলে চলে যাব? নিঃশ্বাস থেমে থেমে চলছে তাসফিনের। মেয়েলি কণ্ঠস্বরটা বারবার কর্ণে ভারী খাচ্ছে তার। রক্তে মাখামাখি হয়ে উঠেছে ফাড়া। টেনে তোলার চেষ্টা করছে তাসফিনকে। একটু উঠুন প্লিজ। শক্তপোক্ত দেহের পুরুষকে টেনে তুলতে হাঁপিয়ে যাচ্ছে ফাড়া। তাকে সাহায্য করছে স্নেহা। টিপটিপ বৃষ্টি থেমে যাওয়ার পর চারপাশে একটা ভিজে স্নিগ্ধতা ছড়িয়ে পড়েছে। গাছের পাতা থেকে টুপটুপ করে শেষ কয়েক ফোঁটা পানি ঝরে পড়ল মাটিতে। যেন প্রকৃতি ধীরে ধীরে শান্ত হচ্ছে। মাটি ভিজে গিয়ে এক ধরনের সোদা গন্ধ ছড়িয়ে দিতে ব্যস্ত। পথের ধারে ছোট ছোট পানির গর্ত জমে যায়, যেখানে বৃষ্টির ফোঁটার মৃদু দুলছে। বাড়ির পিছনে চিলেকোঠার ঘরটাই টেনে নিয়ে গেল ফাড়া তাসফিনকে। এই ঘরটা তাদের ভাইবোনের জন্য বরাদ্দকৃত। যখন সবাই একসাথে হয় তখন মাঝে মাঝে আড্ডা দেয় ঘরটায়। বড় বিছানা, একপাশে বাল্ব লাইটা জ্বালিয়ে দিল স্নেহা। ভয়ে কাঁপছে সে। সবটা কেমন হঠাৎ করে ঘটে গেল। ফাড়া মানবিকতার খাতিরে এখানে নিয়ে এসেছে তাকে, অথচ বাড়ির কেউ জানতে পারলে কি হবে তা ভেবেছে ফাড়া। বেহুশ অবস্থায় পড়ে আছে তাসফিন, তার রক্তে মাখামাছি ফাড়া। সফেদ জামাটা লালচে হয়ে উঠেছে। এবারে মন পাড়ায় ক্ষীণ ভয়ে উদয় হল। আবেগের বশে নিয়ে তো চলে এসেছে, কিন্তু এখন কি হবে? ভীত নয়নে এক পলক দেখে স্নেহাকে। তাসফিনের বুক থেকে এখনও রক্ত বের হচ্ছে। গুলিটা বের করতে হবে, না হলে রক্ত বন্ধ হবে না তো। স্নেহা, এবার কি করব? আমি জানি না, তুই জানিস কি করবি? ভুলে যাস না, উনি একজন লেফটেন্যান্ট কমান্ডার কিন্তু। অন্তরাত্মা কেঁপে কেঁপে উঠছে ফারাহার। রক্ত বন্ধ করতে হবে তো? স্নেহা পারে না কেঁদে দিক। এসব পারি না তো। নিম্নাষ্ঠ কামড়ে ধরে ফাড়া। চট করে ছোট্ট মস্তিষ্ক কিছু একটা ভেবে ফেলল। ব্যস্ত কণ্ঠে তাড়া দিয়ে বলল, তুই তুই এক কাজ কর স্নেহা, যা যা, গিয়ে দ্রুত গরম পানি এইটা ছুরি নিয়ে আয়। আহাম্মক বনে গেল স্নেহা। এগুলো দিয়ে কি করবে? কি রে, দাঁড়িয়ে আছিস কেন? স্নেহা অনমনে দৌড়ে গেল চুপি চুপি। আপাতত কাউকে বুঝতে দিলে চলবে না, বাড়িতে নেভি আছে। কম্পিত হাতে শার্ট খোলে ফাড়া। হাত দুটো থরথর করে কাঁপছে। তার কাঁপুনি থামছিল না। উষ্ণ রক্তের স্রোত ফারাহার আঙুল ভিজিয়ে দিচ্ছিল। কিন্তু তাসফিনের মুখ একেবারে নিস্তেজ। আতঙ্কে তার নিঃশ্বাস দ্রুত হয়ে আসছিল। লেফটেন্যান্ট সাহেব, চোখ খুলো প্লিজ। তাসফিনের পাতলা চোখের পাতা একটু কেঁপে উঠল, যেন খুব কষ্ট করে শব্দগুলো শুনতে পেয়েছে। ফারাহার চোখ ঝাপসা হয়ে আসছিল। কান্না আটকানোর চেষ্টা করেও পারছিল না। তার কেন কান্না পাচ্ছে? অপরিচিত লোকটা ব্যথায় অস্ফুট স্বরগুলো কানে বিঁধছে তার।
সে বুকের কাছটায় চাপ দিয়ে রক্ত আটকানোর চেষ্টা করল, কিন্তু রক্ত তার হাত ফাঁকি দিয়ে বেরিয়ে যাচ্ছিল। ফারাহর দৃষ্টি ঝাপসা হয়ে এলো, কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমি আপনার কিছু হতে দেব না, কিছুতেই না। আপনি একটু ধৈর্য ধরুন, আল্লাহর ওয়াস্তে, সব ঠিক হয়ে যাবে। কণ্ঠে অস্থিরতা কাজ করছে ফারাহার। চোখ মেলে তাকানোর বৃথা প্রয়াস চালায় তাসফিন। টিকটিক করে সময় পেরিয়ে যাচ্ছে। কিয়ৎক্ষণ পর দরজা ঠেলে ভেতরে এল স্নেহা। ফিসফিসানির ন্যায় বলল, এই নে ফারা, তুই যা যা বলেছিলি সব নিয়ে এসেছি। হাতে একটি ছোট আকারের ছুরি, একটা বড় বাটিতে গরম পানি, সাথে ব্যান্ডেজ। পাশের টেবিলের ড্রয়ারে থাকা মোমবাতি বের করে জ্বালিয়ে ফেলল ফারা। এবারে স্নেহার উদ্দেশ্যে আওড়াল, ছুরিটা দে। স্নেহা চকিতে শুধোয়, তুই কি করতে চাইছিস ফারা? একটু খুলে বল প্লিজ। শুকনো ঢোক গিলল ফারা। দেখ, এই মুহূর্তে তো ডক্টরের কাছে যাওয়া সম্ভব নয়, আর বাড়ির কেউ জানতে পারলে খবর আছে। তাই আমি ভাবছিলাম যে তুই নিজেই ডক্টরি শুরু করে দিবি, তাই তো? কথার পিঠে থামিয়ে বলে ওঠে স্নেহা। দাঁত কেলিয়ে হাসে ফারা। তুই কি কখনো এসব করেছিস? পারিস তুই? ফারাহ চট করে বলল, মুভিতে তো দেখেছি কিভাবে কি করতে হয়, আমি পারি। কপাল চাপড়াচ্ছে স্নেহা। মুভি দেখে সে নাকি বের করবে গুলি। দেখ ফারা, তুই কিন্তু বাড়াবাড়ি করছিস। উফ, তুই চুপ কর, আপাতত ওনাকে বাঁচানো জরুরি। স্নেহা কিছু বলতে চাইল, অথচ শুনল না ফারা। মোমবাতির আগুনে ছুরিটা গরম করে নিচ্ছে সে। বক্ষপৃষ্ঠ হতে শার্টের উপরিভাগের অংশটুকু উন্মুক্ত করে ফারা। রক্ত বেরোচ্ছে এখান থেকেই। হাত দুটো অঝরে কাঁপছে। স্নেহাও কাঁপছে, ভয়ে শরীর ঠান্ডা হয়ে আসছে তার। গর্ত হওয়া জায়গাটা মোমবাতির আগুনে ছুরিটা একটু স্পর্শ করা মাত্র অস্ফুট স্বরে গোঙাতে লাগল তাসফিন। তড়িতে সরিয়ে নিল ফারা। স্নেহা আতকে ওঠে, অস্থির কণ্ঠে বলল, তুই যা ইচ্ছে কর, আমি বাইরে যাচ্ছি, আমার ভয় করছে। স্নেহাকে আটকাল না ফারা। ছোট্ট করে জবাব দিল, ঠিক আছে, তবে খেয়াল রাখিস কেউ যাতে না আসে। স্নেহা চলে গেল। ফারা বুক ভরে নিঃশ্বাস টেনে নিল। এবারে সত্যি কিছুটা করতেই হবে, ভয় পেলে চলবে না একদম। ধীরে ধীরে ছুরিটা বুকে ঢুকিয়ে দিল ফারা। সশব্দে চেঁচিয়ে উঠল তাসফিন। কোমর হাতে মুখ চেপে ধরে ফারা। চেঁচাবেন না আল্লাহ, একটু সহ্য করে নিন। তাসফিন অসহ্য ব্যথায় কোঁকিয়ে উঠছে। আধো আধো মেলে তাকালো দৃষ্টি সামনে বসা কিশোরী মেয়েটির দিকে, যার কোমল হাত বিচরণ করছে অধর ভাঁজে। চেঁচামেচি করলে সর্বনাশ হবে, আমি হাত সরাচ্ছি, একটু সহ্য করে নিন। তাসফিন মাথা দুলিয়ে সম্মতি প্রকাশ করল। কানের পিঠ হতে নোনা জল গড়িয়ে গেল তাসফিনের। ঘর্মাক্ত শরীরে হাত লাগালো ফারা। ধীরে ধীরে ছুরিটা দিয়ে গুলিটা বের করে নিল সে। শেষবারের মতো বুকের ভেতর চাপা থাকা নিঃশ্বাসটুকু ছাড়ল তাসফিন। শক্তপোক্ত দেহখানা ঈষৎ কেঁপে উঠল। গরম পানি দিয়ে জায়গাটা পরিষ্কার করে কোনো রকমে ব্যান্ডেজ করে দিল ফারা। এবারে যেন হাফ ছেড়ে বাঁচল সে। তাসফিন তাকিয়ে আছে নির্নিমেষ ফারাহার আদল পানে। স্নিগ্ধ আদলখানি, চোখে একরাশ বিস্ময়, হৃদয়ে এক টুকরো অজানা অনুভূতি। ফারাহার চোখে এক গভীর সমুদ্র, যেখানে ডুবে যেতে ইচ্ছে করে। হাওয়ার মৃদু স্পর্শে ওড়ানো চুলগুলো মাঝে তাসফিন খুঁজে পায় এক হারিয়ে যাওয়ার অনুভূতি। এই কন্যা তার স্ত্রী। স্ত্রী ভাবামাত্র মস্তিষ্কে কিছু দুষ্ট ইচ্ছেরা জেকে বসতে চাইছে। তাসফিনের দৃষ্টি আটকে আছে ফারাহার মুঠে, যেন কোনো শিল্পী নিখুঁত তুলির আঁচড়ে এঁকেছে তাকে। ফারাহার চোখে এক অদ্ভুত মায়া, যা একবার দেখলে আর ফিরতে ইচ্ছে করে না। আচ্ছা, তাসফিন যদি ওর দিকে হাত বাড়ায়, তাহলে এখন কি ক্ষতি হবে? তরঙ্গে তোমার ছোঁয়া, পার্ট ৮। লেখিকা ফারহানা নিঝুম। রাতের বেলা চারদিকে এক নিস্তব্ধতা নেমে এসেছে। শুধু মাঝে মধ্যে জলের ফোঁটা গাছের পাতার ওপর পড়ে টুপটাপ শব্দ তুলছে। চিলেকোঠার ঘরটায় টিনের চাল লাগানো। টিনের চালে বৃষ্টির ফোঁটাগুলো ধীরে ধীরে গড়িয়ে পড়ে ঝনঝন শব্দ তুলতে ব্যস্ত। বাইরে স্যাঁতস্যাঁতে ভেজা জায়গায় ব্যাঙের ডাক শোনা যাচ্ছে। পাশেই ঝিঁঝি পোকার ডাক। ঠান্ডা বাতাস বইছে, সেই বাতাসে ভেজা মাটির গন্ধ আর সোদা ঘ্রাণ মিলেমিশে একাকার। জানালার কাছে সফেদ পর্দা উঠছে ধীরে ধীরে। বাল্বের আলোয় রুমের ভেতরে লালচে হয়ে উঠেছে। পুরোপুরি চোখ মেলে তাকালো তাসফিন। এখন অনেকটাই স্বচ্ছন্দ বোধ করছে সে। উঠে বসার চেষ্টা করতেই কর্ণ স্পর্শ করল মেয়েলি কণ্ঠস্বর। ইয়া আল্লাহ, কি আজব কাজকর্ম! আপনি উঠছেন কেন? আরে আরে, শুয়ে থাকুন। তড়িঘড়ি করে ভেতরে এসে দরজাটা লাগিয়ে দিল ফারা। চোখের মনি ছোট হয়ে এলো তাসফিনের। শুভ্র রঙের সালোয়ার স্যুট পরেছে ফারা। ছোপ ছোপ রক্তের দাগ স্পষ্ট, হাত ভর্তি চুড়ি, পায়ে একজোড়া নুপুর। হাতে থালা নিয়ে দাঁড়িয়ে আছে সে। টেবিলের পাশে থালা রেখে বলল,
আপনি তো অসুস্থ, এভাবে উঠছেন কেন? দৃষ্টি চঞ্চল, কণ্ঠে তীব্র তেজ। ভেতরে ভেতরে হাসছে তাসফিন। মন পাড়ায় বয়ে যাচ্ছে প্রশান্তির ঢেউ। হাসিটুকু টুপ করে গিলে নিল অচিরেই। তুমি কাকে কি বলছো জানো? ফারা থমকাল, ঈষৎ কেঁপে উঠল বক্ষপট। না মানে, আপনি লেফটেন্যান্ট কমান্ডার, এটা তো সেদিন বললেন, কিন্তু দেখুন, আমি কিন্তু কিছু করিনি। আপনি অসুস্থ হয়ে পড়েছিলেন, তাই আপনাকে নিয়ে এসেছি। তাসফিন প্রত্যুত্তরে কিছু বলার প্রয়োজন বোধ করল না। ধীরে ধীরে উঠে বসল সে। ফারা চুপটি করে দাঁড়িয়ে রইল। শার্টের অংশ টেনে নিজেকে ঢেকে নিল তাসফিন। গলা খাকিয়ে বলল, এতটা সাহস দেখানো মোটেও ভালো নয়। আর শুনো, এই যে নিয়ে এলে এখানে এক অপরিচিত পুরুষ, আমি যদি কিছু একটা ভুল করে ফেলতাম তাহলে? ছোট্ট মস্তিষ্কে কঠিন বাক্যগুলো ঢুকল না ফারার। ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল সে। তাসফিন বুঝে গেল ফারা কিছুই আন্দাজ করতে পারেনি। বুকের বাঁ পাশে ক্ষীণ ব্যথা অনুভব করছে সে। ব্যান্ডেজ করা জায়গায় হাত স্পর্শ করে শুধোয়, এটা কে করেছে? ডক্টর এসেছিল? আরে না, এই কারিশমা আমিই করেছি। অধর কোণে ঝুলছে চমৎকার হাসি। মুখ তুলে তাকায় তাসফিন। ভ্রুদয় কুচকে এলো তার। সন্দিহান কণ্ঠে ফের শুধোয়, তুমি? হ্যাঁ। তুমি কি ডাক্তারি পড়ছ? আরে না না, আমি তো আর্টসের স্টুডেন্ট। আহাম্মক বনে গেল তাসফিন। ফের সন্দিহান কণ্ঠে শুধোয়, তাহলে কি করে কি করলে? ফারা প্রাণবন্ত হাসি উপহার দিয়ে বলল, মুভিতে দেখে শিখেছিলাম। ভাবলাম এতদিন মুভি দেখে যখন শিখেছি, সবগুলো আপনার উপরেই ট্রাই করা যাক। দৃষ্টি হল তীক্ষ্ণ। এই মেয়ে বলে কি কি ডেঞ্জারাস ব্যাপার স্যাপার। বউ তার মাত্রারিক্ত চঞ্চল। অবশ্য তা হওয়াটা স্বাভাবিক। দেখেই তো বোঝা যায় বাচ্চা একটা মেয়ে। আচ্ছা, ওর বয়স কত হতে পারে? আন্দাজ করতে সক্ষম হল না তাসফিন। মনে মনে গুনে নিল, বোধহয় ২০ বা ১০০ বছর হবে। হাতের ইশারায় কাছে ডাকল তাকে। ফারা নির্দ্বিধায় পা ফেলে এগিয়ে গেল। আকস্মিক এক হাতের মুঠোয় ২ হাতের কবজি চেপে ধরে তাসফিন। ঘটনার আকস্মিকতায় হতভম্ব ফারা। হাত ছুটাতে ধস্তাধস্তি শুরু করে। মনে মনে প্রচুর হাসল তাসফিন। সত্যি বলছি, আমি কিন্তু কিছু করিনি। তাসফিনের দৃষ্টি হল তীক্ষ্ণ, কণ্ঠস্বর হল ভারী। ভাবতে পারছো কি করেছ তুমি? একজন লেফটেন্যান্ট কমান্ডারকে নিয়ে এসেছো এখানে, তার উপর ভুলভাল জিনিস ট্রাই করছো তার উপর। আদল জুড়ে ছড়িয়ে পড়ল বিষণ্ণতা। কষ্টে জর্জরিত হৃদয়। ফারা কি তবে ভুল করে ফেলল? মস্তক নেমে এলো থুতুনিতে। তাসফিন তির্যক চোখে তাকায় তার ছোট্ট বউটার দিকে। থুতুনিতে একটা কালো তিল। ফর্সা মেয়েদের শরীরে তিল থাকা মানে বিশাল কিছু, যা সর্বক্ষণ লাল টকটকে হয়ে ফুটে ওঠে। তাসফিনের দেহ জুড়ে বয়ে গেল এক বিশাল ঝড়। মন আঙিনার একটা তীব্র দুষ্টু ইচ্ছের উদয় হয়েছে। থুতুনিতে চুম্বন এঁকে দিতে মন চাইছে। নিজেকে সংযত করা প্রয়োজন। অগোচরে ঠোক গিলল তাসফিন। অতঃপর নীরবতা ভেঙে ফারা মিনমিনে গলায় বলল, লেফটেন্যান্ট সাহেব, আই অ্যাম ভেরি সরি। আমি বোধহয় ভুল করে ফেলেছি। লেফটেন্যান্ট সাহেব, দারুণ লেগেছে ডাকটা তাসফিনের নিকটে। সহসা হাত ছেড়ে দিল সে। ফারা পিছিয়ে গেল ২ কদম। বাইরে থেকে কারো পায়ের খচখচানি শব্দ কর্ণে এলো। আতঙ্ক ছড়িয়ে পড়ল সর্বাঙ্গে। ফারা অস্থির কণ্ঠে বলে ওঠে, লেফটেন্যান্ট সাহেব, দয়া করে নিজের পুটলি পাটলি উঠিয়ে যান। উপস, সরি, আপনার তো কোনো পুটলি নেই। আপাতত নিজের বড় শরীরটা নিয়ে বিদায় হন। এতটা পরিবর্তন দেখে হতভম্ব তাসফিন। মেয়েটা চালাক, ধরা পড়লেই অপরাধী কণ্ঠে ক্ষমা চায়, আর ছাড়া পেলেই দূর থেকে সাহস দেখায়। দরজা ঠেলে ভেতরে এলো স্নেহা। চোখাচোখি হলো তাসফিনের সঙ্গে। লোকটা কে? কোথায় যেন দেখেছে সে, কিন্তু মনে করতে পারছে না। এই যে খাবার। খাবারের প্লেট রাখল স্নেহা। ফারা ইতিমধ্যেই বাকি থালাগুলো এনে রেখেছে। কোনোই টেনে আড়ালে নিয়ে গেল স্নেহা ফারাকে। ফিসফিস করে বলল, এই ফারা, আমার না এই লোকটাকে সুবিধার লাগছে না। মাথা চুলকালো ফারা। এক পলক তাসফিনকে দেখে ফের শুধোয়, কেন রে, কি হয়েছে? স্নেহা ফের ফিসফিসিয়ে বলল, দেখছিস না কেমন করে তাকিয়ে আছে তোর দিকে? এতক্ষণে বিষয়টা লক্ষ্য করল ফারা। সত্যি তো, লেফটেন্যান্ট তার দিকে এভাবে তাকিয়ে আছে কেন? আচ্ছা, ফারা কি দেখতে আগের থেকে বেশি সুন্দরী হয়ে গেছে নাকি? নিজেকে সুন্দরী ভাবতেই মনে মনে হেসে কুটি কুটি অবস্থা তার। কিরে, চুপ করে গেলি যে? দেখ, ওনাকে তাড়াতাড়ি বাড়িতে পাঠা। একটু পরেই কিন্তু চাচি আসবে, তখন দেখব কি করিস। ঘাবড়ে গেল ফারা। কেউ এলে তো সর্বনাশ। তুই প্লিজ একটু বাইরে অপেক্ষা কর, আমি এক্ষুনি আসছি। স্নেহা বাইরে চলে গেল। ফারা ঠিকঠাকভাবে দাঁড়ালো। দৃষ্টি তার তীক্ষ্ণ হল। ওভাবে তাকানোর কি আছে? ছি ছি, একজন লেফটেন্যান্ট কমান্ডার হয়েও কেমনে তাকায়? এই যে শুনুন, আমি জানি আমি যে সুন্দরী, তাই বলে ওভাবে তাকাবেন না। ডান ভ্রু উঁচিয়ে তাকালো তাসফিন। ফারা বেশ ভাব নিয়ে আওড়ালো, অমনে তাকিয়েও লাভ নেই, আমি কিন্তু বিবাহিত।
জি, আজ্ঞে ঠিকই শুনেছেন, আমি বিবাহিত। এই যে হাতে চুড়ি, নাকে নাকফুল দেখছেন না, আমার স্বামীর জন্য এগুলো, তাই পচা নজর একদম দিবেন না। সহসা হেসে ফেলল তাসফিন। একজন বিবাহিত মেয়ের লক্ষণ, হাতে চুড়ি, নাকে নাকফুল, সত্যি চমৎকার লাগছে ফারাকে। তাসফিনের ভীষণভাবে ইচ্ছে করল তাকে বলতে, শুনো চঞ্চল মেয়ে, তোমাকে না দেখে ফেলে যাওয়া অভদ্র স্বামীটা আমি। ফারা অস্থির হয়ে ওঠে, গায়ে রক্ত লাগানো, ব্যাপারটা তো সে দেখেইনি। ইয়া মাবুদ, এগুলো! এমা, এবার কি করব? আস্তে আস্তে উঠে দাঁড়ালো তাসফিন, বুকে টান পড়ল হালকা। কি হলো? নাকমুখ কুচকে নিল ফারা, বিরক্তের রেশ টেনে বলে, আপনার শরীরের পচা রক্ত আমার গায়ে লেগে গেছে। নিম্নাষ্ট কামড়ে হাসল তাসফিন, বিড়বিড় করে বলল, একদিন আমার দেহের রক্তটুকু সম্পূর্ণ তোমার দেহে ছড়িয়ে দেব মিসেস ফারা শেখ, মিশে যাব তোমার অস্তিত্বের মাঝে। আকাশটা আজ ম্লান, বাতাস বইছে হিমশীতল, পাখিরা ফিরছে নিজ নীড়ে। কাপড়গুলো তুলে ছাদ থেকে নেমে গেল নূপুর। ছাদে দাঁড়িয়ে থাকা মাহির আকস্মিক চেঁচিয়ে উঠল, বড় মামা, ছোট মামা! কাপড় রেখে দৌড়ে এলো নূপুর। মাহির এমনি এমনি তো চেঁচাবে না। নিচের দিকে তাকাতেই নজরে এলো সেই চিরচেনা গাড়িটা। চোখ দুটো চকচক করে উঠল নূপুরের। মাহিরকে নিয়ে দ্রুত পায়ে নিচে ড্রয়িং রুমে গেল। বাড়ি মাথায় তোলার ন্যায় চেঁচিয়ে উঠল সে, আম্মু, আব্বু, কই তোমরা? দেখো, ভাইয়া চলে এসেছে। ছেলের আগমন বার্তা শুনে ততস্থ হয়ে ভেতর থেকে বেরিয়ে এলেন রুবেনা শেখ এবং রিজওয়ান শেখ। নর্মাল গ্রেটাপে বাড়ির ভেতরে প্রবেশ করল তাসফিন শেখ এবং সৌহার্দ্য শেখ। এতদিন পর ছেলেকে দেখে কথা হারিয়ে ফেলেছেন রুবেনা শেখ। তাসফিন বাবার সঙ্গে কুশল বিনিময় করে, আলতো হাতে জড়িয়ে ধরে রিজওয়ান শেখকে। এতদিন পর আপন মানুষদের পেয়ে ভেতরে তীব্র ধুকপুক শব্দটি প্রগাঢ় হচ্ছে। চোখের পানি ধরে রাখতে পারলেন না রুবেনা শেখ, সশব্দে কেঁদে ফেললেন তিনি। মায়ের আহাজারি দেখে মৃদু হাসল তাসফিন, এগিয়ে গিয়ে পিছন থেকে গলা জড়িয়ে ধরে ওনার। কি মা, কাঁদছ কেন? ফুপিয়ে উঠলেন রুবেনা শেখ, অভিমানী স্বরে বলল, এতদিন পর মায়ের কথা মনে পড়ল? মা বলবি না খবরদার। উফ মা, তুমি তো জানো আমার কাজটাই এমন। তুই চাইলেই কিন্তু ছুটি নিয়ে আসতে পারতি। এত রাগ মায়ের ওপর? উহু, রাগ নয়, অভিমান। এতদিন পর নিজের ছেলেকে দেখে আনন্দ ধরছে না রাইমা শেখের। পাগলের মতো জড়িয়ে ধরে সৌহার্দ্য শেখকে। মায়ের কাছে এসে বাচ্চা হয়ে গেল বোধহয় সে। মুখ ভর্তি আদুরে স্পর্শ বুলিয়ে দিল। আম্মু, এখনো কাঁদবে নাকি কিছু খেতে দেবে? খিদে পেয়েছে যে। থমকে গেলেন রুবেনা শেখ, ব্যস্ত পায়ে এগিয়ে গেল রান্নাঘরের দিকে। চলবে। তরঙ্গে তোমার ছোঁয়া, পার্ট 9। লেখিকা ফারহানা নিজুম। দুপুর মানে ব্যস্ততার মাঝেও এক টুকরো স্বস্তি। রোদের তাপে রাস্তাগুলো যেন ঝিমিয়ে পড়েছে। গাড়ির হর্ন কিছুটা কম, মানুষের হাঁটাচলাও স্লথ। ফুটপাথে চায়ের দোকানে কয়েকজন বসে আড্ডা দিচ্ছে, কয়েকজন খবরের কাগজের পাতায় ডুবে আছে। উঁচু বিল্ডিংগুলোর কাছে রোদের আলো চিকচিক করছে, আর বাতাসে ভেসে আসছে কোনো দূরের ক্যাফে থেকে কফির সুঘ্রাণ। আর যদি বৃষ্টি আসে, তখন তো শহরের দুপুর আরও মায়াময়। ভিজে রাস্তায় গাড়ির আলো প্রতিফলিত হয়, রিকশার ঘণ্টা বেজে ওঠে নরম স্বরে, আর কাঁচের জানালায় জমে থাকা পানির ফোঁটার ওপারে শহর যেন আরেকটা রূপ নেয়, শান্ত, ধীর। কফি কাপ নিয়ে ছাদে উঠেছে তাসফিন। চুমুক দিতে দিতে রাস্তায় দৃষ্টি বুলিয়ে নিচ্ছে। তপ্ত দুপুর, অথচ কাল পর্যন্ত কৃষ্ণপুর এলাকায় বৃষ্টি ছিল। ঝিরিঝিরি বৃষ্টি, সাথে শীতল বাতাস। সেই বৃষ্টি ভেজা রমণী, যাকে স্ত্রী হিসেবে পেয়েছিল তাসফিন, তবে তা ক্ষণিকের জন্য। যদি নিজের রাগটুকু সংযত করে ভালোভাবে সবটা বুঝে নিত, তাহলে আজ সেই রমণী তার বক্ষ পৃষ্ঠে পৃষ্ঠ হতো। আদরে আদরে বাচ্চাসুলভ মেয়েটাকে নিজের সাথে মিশিয়ে রাখত প্রতিনিয়ত। কিন্তু এখন চাইলেই কি তাকে কাছে টানতে পারবে? আচ্ছা, তাসফিন যদি স্বামীর অধিকার টেনে কাছে টানতে চায়, তাহলে? তার ছেলের এক টুকরো হাসি ফুটে উঠল ওষ্ঠপুটে। সে তো মেয়েটাকে বিয়ে করে ফেলে চলে গিয়েছে। সে চঞ্চল হরিণী, তাই তো সবসময় প্রাণবন্ত হাসিটা লেপ্টে থাকে অধর কোণে। নিজ সত্তা বাঁচিয়ে রেখেছে বাচ্চাসুলভ আচরণে। না, তাসফিন চাইলেও পারবে না তাকে ছাড়তে। সে যাবে প্রেমের আকুল ভরা আবেদন নিয়ে। যদি মেনে নেয় তবে ভালো, আর নয়তো জোরপূর্বক অধিকার না হয় খাটাবে। তারপরেও ছাড়া চলবে না। ছাদ থেকে নেমে নিচে গেল তাসফিন। রান্না নিয়ে ব্যস্ত রুবেনা শেখ এবং রাইমা শেখ। এদিকে উসখুস করছে তাসফিন। কিছু একটা জিজ্ঞেস করতে চাইছে রুবেনা শেখকে, অথচ গলা দিয়ে কথা বের হচ্ছে না। নূপুর মাহিরকে গোসল করিয়ে দিচ্ছে। ছেলেটা আজকাল একটু বেশি দুষ্টু হয়েছে, কারোর কথাই শুনতে চায় না। কি সমস্যা? ঘুরঘুর করছিস কেন? খাবি? মুখখানি চুপসে গেল তাসফিনের। তার মনের খিদে তো খাবারে মিটবে না। তার জন্য চাই ফারহা শেখের স্নিগ্ধ আদলখানি। বলছিলাম আম্মু, একটু এসো, তোমার সাথে কথা আছে। রুবেনা শেখ কড়াইয়ে ঢেলে বললেন, এখন সময় নেই, পরে বলিস। প্লিজ আম্মু, শুনো না। তাসফিন জোরপূর্বক রুবেনা শেখকে নিয়ে বাইরে এলো, রান্নাঘরের। তিনি যেতে যেতে রাইমা শেখের উদ্দেশ্যে বলল,
পেঁয়াজটা দিয়ে দিস তো রাইমা। আচ্ছা আপা। রাইমা শেখ পেঁয়াজি দিয়ে দিল। রুবেনা শেখকে সোফায় বসালো তাসফিন। হাঁটু গেড়ে নিচে বসল সে। শান্ত কণ্ঠে বুঝাতে হবে যে করেই হোক। ঠোঁট গোল করে নিচের দিকে তাকিয়ে নিঃশ্বাস ফেলল তাসফিন। আম্মু, তুমি চাইতে না আমি সংসার করি? হ্যাঁ তো, তুমি তো আর আমার কথাটা রাখোনি, বউ ফেলে চলে গেছো জাহাজে। মুখ বাঁকিয়ে বলল রুবেনা শেখ। তাসফিন ফের বলল, বলছি যে না, তখন তো রেগেছিলাম, কিন্তু আমি এখন একদম তৈরি। তুমি যদি বলো আমি এখন ওই ফেলে যাওয়া বউয়ের সাথে সংসার করতেই পারি। হৃদয় কুচকে এলো রুবেনা শেখের। ফোড়ন কেটে বলটে, তাই নাকি? বাহরে বাহ, হঠাৎ এত সংসার করার দরদ কেন উঠছে তোমার? তাসফিন মেজাজ হারাচ্ছে। উফ, রাগলে তো চলবে না, যে করেই হোক মাকে রাজি করাতে হবে। হ্যাঁ, আমি ভেবে দেখলাম জীবনে তো কাউকে না কাউকে প্রয়োজন পড়বেই, তাই। তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো রুবেনা শেখ। যা আন্দাজ করার তিনি তা বুঝে গেছেন। দেখো বাবা, এত বিয়ে বিয়ে খেলার প্রয়োজন নেই। আর এখন তো ওই মেয়ের বোধহয় বিয়ে হয়ে গেছে অন্য কোথাও, তোমার জন্য তো আর বসে থাকবে না। তাসফিন ব্যস্ত কণ্ঠে বলল, আরে না, ফারহার বিয়ে হয়নি এখনো, বাচ্চা মেয়ে। তুই কি করে জানলি? জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো রুবেনা শেখ। ইতিমধ্যেই তিনি জেনেছেন তাসফিন কৃষ্ণপুর গিয়েছিল। কথাটা সৌহার্দ্য বলেছিল। ফেরার কিছু আগ থেকেই কেমন হাঁসফাঁস করছে তাসফিন। কিছুটা খটকা লেগেছিল রুবেনা শেখের। আজকে সেই খটকাটা সত্যি মিলে গেছে। ছেলে তার বউকে দেখে প্রেমে পড়েছে তা বুঝতে আর বাকি নেই ওনার। সত্যি করে বলতো তাসফিন, ব্যাপারটা কি? তুই কি চাচ্ছিস? ঠোঁট গোল করে ফের নিঃশ্বাস ছাড়ল তাসফিন। লম্বা দম নিয়ে আওড়ালো, দেখো মা, আমি ফারহাকে দেখেছি, আর আমি এখন চাই ফারহা এখানে আসুক এবং আমার সাথে সংসার করুক। তেলে বেগুনে জ্বলে উঠল রুবেনা শেখ। তিরিক্ষি মেজাজে বলে, এত সহজ? তুই যাওয়ার পর তো ফারহার চাচা আর মা দুজনেই তোর ওপর ক্ষেপে আছে। এখন তুই গিয়ে বললি আর ওরা মেয়ে দিয়ে দেবে? বাঁকা হাসল তাসফিন। উঠে দাঁড়ালো সহসা। চুলগুলো ব্যাকব্রাশ করে বলল, ওরা দেওয়ার কে? বউ আমার, আমি নিজে নিয়ে আসব। অবাক নেত্রী চেয়ে রইলেন রুবেনা শেখ। উফ, আম্মু, একটু আটটু তো ঝামেলা হবেই। আফটার অল লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখের ওয়াইফ বলে কথা। ছেলের অভিব্যক্তি বোঝা দেয়। তাসফিন উঠে রুমের দিকে এগিয়ে গেল। বিছানায় হাত পা ছড়িয়ে লম্বা হয়ে শোয়ে, দৃষ্টি তার ছাদের উপর। ফিসফিসিয়ে বলল, মিসেস ফারহা শেখ, তাসফিন শেখ আসছে আপনাকে নিতে। এরপর দেখব ঠিক কতক্ষণ পালাতে পারেন। অনেক দিন টানা বৃষ্টি থাকার পর আকাশ যখন পরিষ্কার হয়ে গেছে, প্রকৃতি এক অনন্য সৌন্দর্যে ভরে ওঠে। আকাশ ঝকঝকে নীল হয়ে ওঠে। মাঝে মাঝে সাদা তুলোর মতো মেঘ ভেসে বেড়াচ্ছে। বৃষ্টির ধোয়া ধোয়া ভাব কেটে গিয়ে বাতাস আজ সতেজ ও ঠান্ডা, যেন প্রকৃতির নিঃশ্বাসের সাথে মিশে গেছে। গাছপালার পাতাগুলো সবেমাত্র ধোয়া হয়ে চকচকে সবুজ হয়ে ওঠে। সূর্যের আলো পড়লে তারা ঝলমল করে। মাঠের ঘাসগুলো আরও সজীব মনে হয়। বৃষ্টির জলে স্নাত হয়ে যেন তারা প্রাণ ফিরে পায়। ফুলগাছের পাতায় জমে থাকা পানির ফোঁটাগুলো রোদের আলোয় হীরার মতো ঝলসে ওঠে। বারান্দায় চুপচাপ বসে আছে ফারা, হাত দুটো কাঁপছে থরথর করে। এ কি শুনল সে? নিজের কানকে বিশ্বাস করতে পারছে না মোটেও। আলতো করে শুকিয়ে যাওয়া ঠোঁট দুটো ভিজিয়ে নিচ্ছে বারংবার। এই তো কিয়ৎক্ষণ পূর্বেই আরিফা আহমেদের সঙ্গে আলোচনা করছিলেন জয়নাল আহমেদ। তাসফিন শেখ নাকি ফারাকে নিতে আসবে। আশ্চর্যের ব্যাপার, ফারা তো ওই লোকটাকে দেখেনি পর্যন্ত। হুট করেই বুঝি তার বউয়ের কথা মনে পড়ল। দীর্ঘ একটি বছর পর অভিমানেরা ভিড় জমিয়েছে মন পাড়ায়। চিকন নাকের ডগা ফুলে উঠল ফারার। সে মোটেও যাবে না যদি ওই খচ্চর ব্যাডপাকে নিতে আসে। কিন্তু সে আসলে বলবে কি? আচ্ছা, সে কি ফারাকে চিনতে পারবে? দূর ছাই, চিনবে কি করে? সে তো দেখেইনি তাকে। কি একটা ভেবে উঠে গেল ফারা। চটজলদি দৌড়ে গেল ভেতরে। সিঁড়ি বেয়ে উঠে গেল উপরের রুমে। আয়নার সামনে গিয়ে নিজেকে দেখতে লাগলো খুঁটিয়ে খুঁটিয়ে। আমার মতো সুন্দরী বউ কি পাবে? ফাজিল ব্যাডা, তার কোনো অধিকার নেই আমার মতো বউ পাওয়ার। যাব তার সাথে? বেঁকে বসল ফারা। কিশোরী মনে অভিমানের পাহাড়গুলো বড় হচ্ছে। আকস্মিক লজ্জায় লাল হয়ে ওঠে কপলদয়। কুণ্ঠিত হয় শীর্ণ বদন। আচ্ছা, তার এই ছোট বয়সে বিয়ে হয়ে গেল? লোকটা তার থেকে কতই না বড় হবে, ভাবতেই চমকে ওঠে ফারা। জিপ গাড়ি এসে ঢুকল কৃষ্ণপুর এলাকায়। পরিষ্কার আকাশ, মাঝে মধ্যে কালো মেঘের ভেলা ভেসে বেড়াচ্ছে আকাশপৃষ্ঠে। ফুরফুরে মেজাজে এগিয়ে চলেছে তাসফিন। আজকে ম্যাডামের সঙ্গে প্রথমবারের মতো স্বামী হিসাবে নিজেকে জাহির করবে। তার অবস্থা দেখানোর জন্য চটপট করছে বক্ষপট। দূর থেকে জিপ গাড়িটা আসতে দেখে স্নেহা চেঁচিয়ে উঠল, ওই দেখ ফারা, গাড়ি আসতেছে। চট করে নিচে বসে পড়ল ফারা, যাতে তাকে দেখতে না পায়। ফিসফিসিয়ে বলল, তাহলে তুই থাক, আমি গেলাম। ভ্রুদয় কুচকে এলো স্নেহার। কোথায় যাবি তুই? দুষ্টু হাসল ফারা। এত সহজে তো ওই খচ্চর ম্যাডার কাছে ধরা দেব না। বিনা বাক্যব্যয়ে ছাদ থেকে নেমে গেল ফারা।
স্নেহা ছুটে গেল তার পিছু পিছু। দরজার সামনে যাওয়া মাত্র দেখল রুবেনা শেখ আর উনার পরিবারের সদস্যরা ভেতরে আসছে। ফারা চুপচাপ পিছনের দিকে বের হতে লাগল। তাসফিন ভেতরে আসা মাত্র বাইরে চলে গেল ফারা। ফলশ্রুতি একে অপরের মুখদর্শন করেনি। নিজের চোখের সামনে তাসফিনকে দেখে চোয়াল ঝুলে গেল স্নেহার। এই জন্য লোকটাকে তার সেদিন চেনা চেনা লাগছিল। আরে এ তো ফারার স্বামী। পা টিপে টিপে বাইরে এসেছে ফারা। এগিয়ে গিয়ে ফের পিছিয়ে এলো কিছু একটা ভেবে। জিপ গাড়ির দিকে তাকিয়ে রইল ক্ষণকাল। ওই মশাই, আমাকে ফেলে গেছিলেন না? দেখেন আপনার গাড়ির কি করি। আশেপাশে দৃষ্টি বুলিয়ে একটি পেরেক খুঁজে পেল ফারা। এগিয়ে এলো ফারা, বসে পড়ল নিচে। ধীর গতিতে টায়ার পাংচার করে দিল। ফুস! যান, আপনার টায়ার পাংচার করে দিলাম, মিস্টার তাসফিন শেখ। ম্যাডাম, পুরুষালী কণ্ঠস্বর। আতকে উঠল ফারা। চকিতে উঠে দাঁড়ালো সে। ঘাড় ফিরিয়ে তাকাতে আরও এক দফা চমকে ওঠে। চোয়াল ঝুলে গেল রীতিমতো। এ কাকে দেখছে সে? নেভি লেফটেন্যান্ট কমান্ডার? কিন্তু তিনি এখানে কেন? আপনি? চলবে। তরঙ্গে তোমার ছোঁয়া, পার্ট 10, লেখিকা ফারহানা নিঝুম। ঘন অন্ধকারের বুক চিরে একফালি রোদ ঢুকে এলে প্রথমে মনে হচ্ছে যেন কেউ ধূসর স্তব্ধ পরিবেশের মাঝে সোনালি রঙের এক তুলির আঁচড় দিয়েছে। ধুলো জমে থাকা বাতাসে রোদের চিকচিকে কণা নাচতে লাগল বোধহয়, যেন অজস্র ছোট্ট সোনার কণিকা বাতাসে ভেসে বেড়াচ্ছে। জায়গাটা ধুলো মাখা বা স্যাঁতসেতে, রোদের ছোঁয়ায় সেখানে নতুন উষ্ণতার আভাস দিচ্ছে। চোখ বড় হয়ে উঠেছে ফারার, শ্বাস একটু দ্রুত গতিতে চলছে। খুব ভয় পেয়েছে সে, ঠোঁট ফাঁকা হয়ে গেছে, হাত পা হালকা কেঁপে উঠছে ক্ষণে ক্ষণে। অপ্রত্যাশিত পুরুষটিকে সামনে দেখে বক্ষস্থল কম্পিত হচ্ছে। এক পা দুপা করে এগিয়ে এলো তাসফিন। টায়ারের দিকে তাকিয়ে নৈশব্দে হাসল সে। অবুজ বালিকা, বাচ্চা সুলভ তার কাজকর্ম। এবারে দৃষ্টি তুলে তাকায় পবিত্র মুখ পানে। মিস অর মিসেস? হু? হাসল তাসফিন, স্পর্শ করল ফারার বাহু, জড়ানো কণ্ঠে ফিসফিসিয়ে বলল, মিস অর মিসেস? পায়ের পাতা থেকে শিরশিরি অনুভূতিটুকু ছড়িয়ে পড়ল সর্বাঙ্গে। আতঙ্কে খামচে ধরে ওড়নার শেষ প্রান্তটুকু। আপনি আমার বাড়িতে কি করছেন? পুরুষালী তামাটে রঙের অধর স্পর্শ করল কানের লতি। পিলে চমকে ভাড়া, হাত পা অসার হয়ে এলো তার। একই টুনে কমান্ডার বলে উঠে, ইয়োর হাজব্যান্ড লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখ, মিসেস ফারা শেখ। আশ্চর্যের অষ্টম আকাশ বোধহয় পেরিয়ে এসেছে ফারা। লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখ, তার স্বামী? নিজের কানকে বিশ্বাস করতে অপ্রস্তুত ফারা। চোখ দুটো ঘাড় ঘুরিয়ে একটু তাকানোর চেষ্টা করে তাসফিনের দিকে। চোখাচোখি হয় দুজনের। কিয়ৎক্ষণ চলল নীরবতা। আবেশে চোখ বুজে নেয় ফারা। তামাটে ওষ্ঠপুট স্পর্শ করে তার লাজে রঙা গাল। মণিকোঠায় থাকা মণি দুটো খিচিয়ে ভেতরে যেতে চাইল। হাতের ওড়না ছেড়ে দিল আলগোচ্ছে। মিসেস শেখ, আই হ্যাভ অ্যারাইভড টু ট্র্যাপ ইউ। শিরশিরানি অনুভূতিটুকু বেড়ে গেল মুহূর্তের মাঝে। বুকের বাঁ পাশে থাকা মাংসপিণ্ডটা লাফিয়ে উঠছে বারংবার। আপনি লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখ? প্রশ্নে চমৎকার হাসল তাসফিন। এদিক সেদিক তাকিয়ে ফের বলল, জি আজ্ঞে, ঠিকই ধরেছেন, আমি লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখ, ওরফে আপনার লেফটেন্যান্ট সাহেব। মস্তক নত হয় আপনা আপনি। শুকনো ঢোক গিলল ভাড়া। ভেতরটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। একটু পানি পেলে বোধহয় ভালো হতো। চঞ্চল আখিদয় এলোমেলো লাগছে। নেত্রপল্লব ভারী হয়ে আসছে। এদিক সেদিক তাকিয়ে আকস্মিক ছুট লাগাল ভাড়া। কোনই টেনে ধরে বলিষ্ঠ হাতের বাঁধনে। থামতে হলো ভাড়াকে। পালাচ্ছ কোথায়? ডিরেক্ট শ্যুট করব কিন্তু। জানো কোথায় শ্যুট করব? এখানে। বুকের বাঁদিকে ইশারা করে তাসফিন। চোয়াল ঝুলে গেল ভাড়ার। ছটফাটানি বেড়ে গেল তার। তিরিক্ষি মেজাজে গম্ভীর স্বরে ফের বলল তাসফিন, 1 বছর ধরে দূরে থেকেছ, মন ভরেনি, আবার পালাতে চাইছ? এবারে আর তা হচ্ছে না, পার্মানেন্ট ব্যবস্থা করতে এসেছি। সহসা কোনই ছেড়ে দিল তাসফিন। তৎক্ষণাৎ পা বাড়িয়ে ভেতরে চলে গেল। অস্থির কণ্ঠে চেঁচিয়ে উঠল স্নেহা, ফাড়া, ফাড়া! ব্যস্ত পায়ে এগিয়ে এলো স্নেহা। লম্বা লম্বা নিঃশ্বাস ফেলে বলল, আমি চিনে গেছি, ওই যে লেফটেন্যান্ট, উনি কে জানিস? উনি তোর 1 বছর আগে চলে যাওয়া স্বামী। চোখ দিয়ে আগুন ঝরছে ফাড়ার। কান টেনে ধরে স্নেহার। তুই বলার আগে সে নিজেই বলে গেছে, বুঝেছিস? তবদা খেল স্নেহা। মাথা চুলকে আওড়াল, তোর জামাই তো নেভি। বারে বাহ, ভাগ্য হতো তুজ জ্যাসি। ভুলভাল হিন্দি বলা বন্ধ কর, সর চোখের সামনে থেকে। গড়গড় করে বাড়ির ভেতরে চলে গেল ফাড়া। ড্রয়িং রুম জুড়ে পিনপতন নীরবতা। একে অপরের সম্মুখীন হয়েছে তাসফিন অনেক দিন পর। জয়নাল আহমেদ এবং আরিফা আহমেদ দুজনেই তাকিয়ে আছে তার দিকে। এতে খুব একটা ভাবান্তর নেই তাসফিনের। সে তো তার বউকে খুঁজতে ব্যস্ত। রিজওয়ান শেখ কথা শুরু করে বললেন, বলছিলাম যে আরিফা আপা, আপনার কথা অনুযায়ী তাসফিন সশরীরে এসেছে ফাড়াকে নিয়ে যেতে।
আরিফা আহমেদ খ্যাক করে উঠলেন, 1 বছরের উপরে হয়ে যাচ্ছে, এখন এসে কি হবে? আর এখন যে আমরা মেয়ে দেব তা ভাবলেন কি করে আপনারা? মোটা ভ্রু কুচকে এলো তাসফিনের, মুখের কাঠিন্য ভাব বাজায় রেখে বলল, বিয়ে করা বউ আমার রাইট আছে নিয়ে যাওয়ার। এতদিন ইচ্ছে হয়নি নিয়ে যায়নি, এখন বউ লাগবে তাই নিয়ে যাচ্ছি, বাকিটা বোঝার কথা। লজ্জায় হাঁসফাঁস করলেন রুবেনা শেখ। এই ছেলের মুখে কিছুই আটকায় না, কই ক্ষমাটমা চাইবে তা না করে বড় বড় লেকচার দিচ্ছে। আরিফা আহমেদ বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে আছে তাসফিনের দিকে। জয়নাল আহমেদ চায় ফারাহ সংসার করুক। এমনিতে তিনি দেখেছেন রুবেনা শেখ এবং রিজওয়ান শেখ দুজনেই ফারাহকে মেয়ের মতো ভালোবাসে। দেখো রিজওয়ান, আমরা তো আর মেয়ে দিতে তখন মানা করিনি, তবে এখন তো ফারাহ সবকিছু বোঝে। ও যদি রাজি থাকে তাহলে অবশ্যই মেয়ে দেব। আরিফা আহমেদ একই সুরে বলল, যদি ফারাহ রাজিও থাকে তারপরেও আমি মেয়ে দেব না। চোখে তাকায় তাসফিন। বউ তার, সে দরকার পড়লে ধরে বেঁধে নিয়ে যাবে। কার ক্ষমতা আছে তাকে আটকানোর? জয়নাল আহমেদের আদেশে স্নেহা গেল ফারাহকে নিয়ে আসতে। স্নেহা আদেশ মতো ফারাহকে নিয়ে নিচে এলো। নতমস্তকে দাঁড়িয়ে আছে ফারাহ। ধুকপুক ধুকপুক শব্দটি প্রগাঢ় হচ্ছে। দৃষ্টি তুলে তাকানোর সাহস নেই তার। সামনেই তো বসে আছে স্বামী নামক আসামি। রুবেনা উঠে গিয়ে হাত মুঠো করে ধরল ফারাহর। আম্মু, তুই যাবি না? আমরা তোকে নিতে এসেছি। নেত্রপল্লব কেঁপে উঠল ফারাহর। স্থির থাকতে কষ্ট হচ্ছে তার। নয়ন তুলে তাকালো এক পল। তাসফিনের দৃষ্টি স্বচ্ছ, অপেক্ষায় আছে জবাবের। ফারাহ রিনরিনে কণ্ঠে বলল, আমি যাব না। বাঁকা হাসল তাসফিন, সে বোধহয় আগে থেকেই জানত এমন উত্তর আসবে। আরিফ আহমেদ স্বস্তির নিঃশ্বাস ছাড়লেন, তৃপ্তি নিয়ে বললেন, হয়েছে এবার শান্তি? ওপরের দিকে পা বাড়ায় ফারাহ। সহসা উঠে দাঁড়াল তাসফিন। ওই, আমার কথা আছে তোমার সাথে। অনেকগুলো চোখ টাকিয়ে আছে তাসফিনের দিকে। এক পল পিছন ফিলে তাকালো ফারাহ। ভয়ে গলা শুকিয়ে এলো তার। আর দাঁড়ানোর সাহস খুঁজে পেল না। এক দৌড়ে সিঁড়ি বেয়ে ওপরের দিকে গেল। তাসফিন টেবিলের ওপর রাখা প্যাকেট তুলে এগিয়ে যেতে লাগল ওপরের দিকে। আরিফা আহমেদ তবদা খেলেন। তাসফিন, তুমি দাঁড়াও। কে শোনে কার কথা? তাসফিন চলেছে ওপরের দিকে। জয়নাল আরিফাকে থামিয়ে বলল, তুমি দাঁড়াও আরিফা, ওদের কথা বলতে দাও। রুবেনা শেখ মনে মনে আল্লাহকে ডাকছেন, বউ না নিয়ে যেন ফিরে। সিঁড়ি ডিঙিয়ে পাশের ঘরের দিক দৌড়ে যেতে লাগল ফারাহ। মাথায় দেওয়া ওড়না নেমে গেল দুদিকে। সফেদ পর্দাগুলো বাতাসে উঠছে। হাতে টান পড়তেই কম্পিত হল সর্বাঙ্গ। থামতে হল ফারাহকে। আমার কথা আছে। হাস্কি টুনে বলা শব্দগুলো কর্ণকুহু হওয়া মাত্র থমকায় ফারাহর হৃদয় স্পন্দন। প্রথমবারের মতো হাত ধরাতে যেন সময় স্থির হয়ে গেছে। আঙুলের উষ্ণতা ধীরে ধীরে মিশে যায় হৃদয়ের গভীরে। আঙুলগুলো এক একে ছুঁয়ে দিচ্ছে ফারাহর আঙুলগুলো। টুকরো টুকরো ছোঁয়াগুলো গভীর হচ্ছে। বুকের দ্রিম দ্রিম শব্দটি প্রগাঢ় হচ্ছে। চুলের খোপা টেনে দিল তাসফিন। ঝরঝর করে চুলগুলো নেমে গেল কোমর বেয়ে। আলতো হাতে সরিয়ে দিল কাঁধ হতে। খিচিয়ে আখিদয় বুঝে নিল ফারাহ। আঁকড়ে ভরে নিম্নাষ্ঠ। এখানে যদি অন্য কেউ হতো তবে উচিত শিক্ষা দিত সে। অথচ আজ পারছে না কিছুই বলতে আর করতে। চুপ করে সহ্য করছে অসহ্যকর ছোঁয়াগুলো। কানের লতিতে স্পর্শ করেছে কানের লতি। হাতের প্যাকেট ছিঁড়ে ফেলল তৎক্ষণাৎ। বেরিয়ে এলো অলঙ্কার। ধীর গতিতে কানের লতিতে থাকা ছোট্ট টপস রিংগুলো খুলে ফেলল তাসফিন। কম্পিত হল কিশোরী হৃদয়। সেই কম্পন অনুভব করছে তাসফিন। নৈশব্দে হাসল সে। ঝুমকা জোড়া আলগোছে পরিয়ে দিল। এবারে ধীরে ধীরে কাঁধের চুলগুলো ডান দিকে সরিয়ে দেয়। পাশের ফুলদানিটার প্যাকেটটা রাখল আলতো হাতে। ফের বেরিয়ে এলো একটি পাথরের নেকলেস। এটা কি ডায়মন্ড? গলায় নতুন একটি অলঙ্কার আবিষ্কার করল ফারাহ। চমকালো তৎক্ষণাৎ। হাত উঠাতে গিয়েও ব্যর্থ হল সে। পাথর বসানো একজোড়া চুড়ি পরানো হলো তাকে। নিঃশ্বাসের ঘনত্ব বাড়ছে দুজনের। সাহস করে চোখ দুটো মেলে তাকালো ফারাহ। তবে তা ক্ষণিকের। পরক্ষণেই কাঁধে উষ্ণ ছোঁয়া পেয়ে সহসা কেঁপে উঠল সে। খিচিয়ে বুঝে এলো আখিদয়। এটাই যেন শেষ না হয়, পরের বার যেন আর না শুনতে না পাই। বিয়ে করা বউ আমার যখন ইচ্ছে হবে নিয়ে যাব। মস্তিষ্ক তড়াক করে। হাত মোচড়াতে লাগল ফারাহ। ক্ষীণ ব্যথা অনুভব করল উদরে। বলিষ্ঠ হাতের চাপে ব্যথাটা বেড়ে গেল হুড়োহুড়ি। একটা গয়নাও খুললে খুব খারাপ হয়ে যাবে কিন্তু। অশ্রুকণায় আঁখি ভরে উঠেছে ফারাহের। নেক্সট টাইম জিজ্ঞাস করা হলে বলবে যাব, ঠিক আছে? চাপটা তীব্র হল। ইস শব্দটি বেরিয়ে এলো অধর ফাঁক হতে। মাথা দোলায় ফারাহ। উত্তরটা পছন্দ হল না তাসফিনের। হিসহিসিয়ে বলল, ইউজ ইয়োর ওয়ার্ডস। হুম। ছেড়ে দিল তাসফিন। সরে এলো ফারাহ। হাতে স্পর্শ করা জায়গায় হাত রাখল।
তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে তাসফিনের পানে। কচু বলবো, যাব না আমি, দেখব কি করেন। তৎক্ষণাৎ পালায় ফারা। ভ্রু উঁচুয়ে তাকালো তাসফিন। দূর থেকে সাহস,